যত ভিতরে যাচ্ছি তত ঝিঝি পোকার তীব্র আওয়াজ বাড়তে লাগলো। মাঝে মাঝে আচমকা শিয়ালও ডেকে উঠছে। আমি হাঁটার গতি কমিয়ে এক পা দুপা করে হাঁটছি। ঝিঝি পোকার তীব্র আওয়াজও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চারিপাশের পরিবেশ এতটা নীরব হয়ে এসেছে যে গাছ থেকে একটা পাতা পড়লেও সে শব্দ ভালোভাবেই কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমি সাথে সাথে হাঁটা বন্ধ করে থমকে গেলাম। আবারও সেই নীরবতা, কোনো শব্দ নেই। নাক বেয়ে কপালের ঘাম ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে। পিছনে ঘুরে তাকানোর শেষ সাহসটুকু এতক্ষণে হারিয়ে ফেলেছি। হ্যালো বন্ধুরা, আপনারা শুনছেন ভুতুড়ে কাহিনী। গল্প উচ্চারণে আমি সঞ্জয়। ভুতুড়ে কাহিনীতে আজ শুনবেন মৃত্যুর পরের চিঠি। তো বেশি কথা না বলে চলুন সরাসরি চলে যায় মূল ঘটনায়। স্যার, জঙ্গলের মাঝখানে একটা অর্ধেক গলে যাওয়া লাশ পড়ে আছে। ভাগ্যিস আপনাদের এখানে পেয়ে গেলাম। তাড়াতাড়ি আসুন আমার সাথে। লোকটার কথা শুনে চমকে উঠলাম। জঙ্গলের ভিতরে লাশ, তাও আবার অর্ধগলিত। ও, বলাই হয়নি, আমি এখানকার থানার একজন এসআই। একটা বিশেষ অভিযানে জঙ্গলের মধ্যে এই পাহাড়ি রাস্তায় চেকপোস্ট বসিয়েছি। আমার সাথে আরও 3জন কনস্টেবল এখানে রয়েছে। চেকপোস্টে ওদের 3জনকে রেখে আমি লাশটা দেখার জন্য লোকটার সাথে যেতে লাগলাম। চাঁদনি রাত, কিন্তু জঙ্গলের ভিতরে অবধি চাঁদের আলো পৌঁছায় না। তাই এখানে বরাবরের মতো শুনশান অন্ধকার। লাইটারের নিভো নিভো আলোতে ঝোপঝাড় ভেঙে হাঁটতে আমাকে বেশ ভোগানি পেতে হচ্ছে। কখনো কখনো লতা পাতায় 2 পাই আটকে যাচ্ছে, কিন্তু আমার সামনেই লোকটা অনায়াসেই হেঁটে যাচ্ছে, কোনো আলো ছাড়াই। জঙ্গলের ভিতরে ওর এইভাবে হাঁটা দেখে বুঝতে পেরেছিলাম যে এই জঙ্গলটা ওর বেশ পরিচিত। তা না হলে অন্ধকারে এই ঝোপঝাড়ের মধ্যে সে কিভাবে অনায়াসে হাঁটতে পারে। আমার পা বারবার ঝোপঝাড়ে লতাপাতায় আটকে যাওয়ার কারণে আমি ওর থেকে কিছু পিছনে পড়ে গেছি। যত ভিতরে যাচ্ছি তত ঝিঝি পোকার তীব্র আওয়াজ বাড়তে লাগলো। মাঝে মাঝে আচমকা শিয়ালও ডেকে উঠছে। সব মিলিয়ে পরিবেশটা আমার কাছে এখন কিছুটা অন্যরকম মনে হচ্ছে। লোকটাও কোনো কথা না বলে এক নাগাড় হেঁটেই চলেছে। যত যাচ্ছি ততই সেদিকে হাঁটার গতি বাড়িয়ে দিচ্ছি। হাইওয়ে থেকে প্রায় 25 মিনিটের রাস্তা হেঁটে এখন অনেকটাই গভীর জঙ্গলে চলে এসেছি। রাতের বেলা এই বন্য পরিবেশ কতটা ভয়ঙ্কর দেখায় তা জানতাম না। এরকম আগে আন্দাজ করতে পারলে আমি কখনো এভাবে লোকটার সাথে আসতাম না। অনেক ক্লান্ত স্বরে লোকটার উদ্দেশ্য করে বললাম, মশাই, একটু ধীরে চলুন না, আপনার সাথে তো তাল মিলিয়ে হাঁটতে পারছি না। এখানে ধীরে চলতে নেই স্যার, জঙ্গলের নিয়মগুলো বড়ই অদ্ভুত, কখনো শান্ত আবার কখনো হিংস্র। কি কি বলছেন আপনি? বুঝিয়ে বলুন তো। বুঝার আগেই এই জঙ্গল আমাদের বুঝিয়ে দেয় তার আসল রূপ, সেই কামনাই করেন। তুমি তো রীতিমতো আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। পুলিশ মানুষে ভয় পাচ্ছেন স্যার? ভয় পেতে নেই, ভয় পেলে ভয় পিছু ছাড়বে না। আচ্ছা, আর কত দূর? দূর তো অনেক, তবে ভয় না পেলে কয়েক মিনিটেরই রাস্তা। আচ্ছা চলো। লোকটা কেমন অদ্ভুতভাবে সব কথার জবাব দিচ্ছে। ওর জবাবের মানেগুলো আমি এখন বুঝতে চাইছি না। শুধু এটাই চাই ক্রাইম স্পটে গিয়ে সব কিছু পরখ করে
আবার যেন দ্রুত ফিরে আসতে পারে। এই অদ্ভুত লোকটার সাথে আমি এখানে বেশিক্ষণ থাকতে চাই না। কিছু সময়ের জন্য থেমে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে নিলাম। সিগারেট ধরানোর পর মাথা তুলে আমার সামনে লোকটাকে আর দেখতে পেলাম না। চারিদিকটা ভালো করে দেখে নিলাম। যতটুকু দেখা যাচ্ছে তাতে লোকটার কোনো সাড়া শব্দ নেই। হয়তো দ্রুত হেঁটে আমার থেকে অনেকটাই এগিয়ে গেছে। আমিও দ্রুত হাঁটতে লাগলাম, কিন্তু লোকটাকে কিছুতেই দেখতে পেলাম না। মনের মধ্যে এতক্ষণে যে নীরবতা বিরাজমান ছিল সেটা এখন ভয়ে পরিণত হয়েছে। আমি হাঁটার গতি কমিয়ে 1 পা 2 পা করে হাঁটছি। ঝিঝি পোকার তীব্র আওয়াজও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। চারিপাশের পরিবেশ এতটা নীরব হয়ে এসেছে যে গাছ থেকে একটা পাতা পড়লেও সে শব্দ ভালোভাবেই শোনা যাচ্ছে। হাতে থাকা সিগারেট কখন যে নিভে গেছে বুঝতে পারিনি। হঠাৎ পিছন থেকে কারো পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমি সাথে সাথে হাঁটা বন্ধ করে থমকে গেলাম। আবারও সেই নীরবতা, কোনো শব্দ নেই। নাক বেয়ে কপালের ঘাম ফোঁটা ফোঁটা হয়ে পড়ছে। পিছনে ঘুরে তাকানোর শেষ সাহসটুকু এতক্ষণে হারিয়ে ফেলেছি। আমি জানি না আমার সাথে কি হতে চলেছে। আমি আবারও ধীরে ধীরে হাঁটতে লাগলাম। আমার পিছন থেকে আবার পায়ের শব্দ ধেয়ে আসলো। তবে আমি এবার হাঁটা থামাইনি। ভালোভাবে বুঝতে পারছিলাম আমার পিছনে কেউ না কেউ তো আছেই, যে আমাকে অনুসরণ করছে। মাথার মধ্যে নানান আজে বাজে চিন্তা আসতে লাগলো। আসবেই বা না কেন? পৃথিবীতে এ ধরনের জঙ্গলে নিয়ে অদ্ভুত যত জল্পনা কল্পনার শেষ নেই। আমি কিছুটা দ্রুত হাঁটতে লাগলাম। হঠাৎ পিছন থেকে কিছুর আওয়াজ শুনে বুকটা ধুকধুক করতে লাগলো। কারো গলার আওয়াজ। এবার ভালোভাবে শোনা গেল, কি স্যার, এখন তো দেখি ভালোই হাঁটতে পারছেন। সাথে সাথে পিছনে তাকিয়ে দেখলাম সেই লোকটা দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছে রিভলভার বের করে 1 রাউন্ড গুলি চালিয়ে দিই ওর মাথায়। এই যে মশাই, আপনি কোথায় মিলিয়ে গিয়েছিলেন? এই তো স্যার, একটু 2 নাম্বার ধরেছিল। কাজ সারতে সারতে আপনি আমাকে পিছন ফেলে চলে আসেন, তো ভয় পেয়েছেন? আরে না, রাখো এসব। একটা জিনিস বলো তো, এত রাতে তুমি এই জঙ্গলে কি করতে এসেছিলে? আমি জঙ্গলে আসিনি স্যার, জঙ্গলে আমার কাছে চলে আসে। কি বলতে চাও? মানে স্যার, এই জঙ্গলের এক কোণেই আমার ঘর, তাই রাত বেরাতে জঙ্গলেই আমার চলাচল। এখানে একা থাকো? জঙ্গলে কেউ একা থাকে না স্যার, চাইলেও পারবেন না এখানে একা থাকতে। প্রকৃতি আপনাকে ঘিরে রাখবে, আপনাকে নিয়ে খেলায় মত্ত হবে এই নিষ্ঠুর প্রকৃতি। লোকটা কি না কি বলেই চলেছে। ও সব কথার মানে বোঝার সময় আমার হাতে নেই, তাই ওর সাথে আর কোনো কথাই বাড়াতে চাই না। কোনোভাবে লাশটা দেখে এখান থেকে বের হতে পারলেই হোক। পুলিশ হলেও কি, সব কিছুর পরে আমিও তো একজন মানুষ। আর ভয় হচ্ছে এমন একটা জিনিস যার কাছে সাহসিকতা অতি তুচ্ছ হয়ে ওঠে মাঝে মাঝে। আমি ওকে ইশারা দিয়ে আমার সামনে যেতে বললাম। লোকটা যতই অদ্ভুত হোক না কেন, ওকে আবার সাথে পেয়ে ভয় কিছুটা হলেও হালকা হয়েছে। আবারও ঝিঝি পোকার ডাক তীব্রভাবে শোনা যাচ্ছে। শিয়ালগুলো যখন আচমকে ডেকে ওঠে তখন কয়েক সেকেন্ডের জন্য গায়ের লোম দাঁড়িয়ে যায়। ফোর্স সাথে নিয়ে আমি এই জঙ্গলে আরো কয়েকবার এসেছি, কিন্তু এই অনুভূতিটাই ভিন্ন। জঙ্গলে আসার বেশিক্ষণ না হলেও মনে হচ্ছে কয়েক ঘন্টা থেকে আমি হেঁটেই চলেছি। লোকটাকে অনুসরণ করে ওর সাথে যাচ্ছি আর যাচ্ছি।
জানি পথটা বেশি দূর না, কিন্তু আমার কাছে সেটা অনেক দূরের রাস্তা। লোকটার কথার মর্ম আমি এখন বুঝতে পারছি। এখানে ভয় পেয়ে গেলে কয়েক মিনিটের রাস্তা অনেক দূরেরই মনে হয়। হঠাৎ অদ্ভুতভাবে পরিবেশটা আবারও নীরব হয়ে গেল। মনে হচ্ছে জঙ্গলের সব ঝিঝি পোকা আর শিয়াল একসাথেই ঘুমিয়ে পড়েছে। আমাদের দুজনের হাঁটার শব্দই শুধু শোনা যাচ্ছে। প্রকৃতি যেন এক নিমেষেই আবার থমকে গেল। গাছের পাতা পর্যন্ত নড়ছে না। সব কিছু যেন অদ্ভুতভাবে হচ্ছে। কখনো বাতাস, ঝিঝি পোকা আর শিয়াল জঙ্গলটাকে মাতিয়ে রাখছে, আবার কখনো নিমেষেই নেমে আসছে নীরবতা। হঠাৎ এইরকম একটা শুনশান নীরবতা কিসের ইঙ্গিত বহন করে তা আমার জানা নেই। আবারও নীরবতা ভাঙল। তবে প্রকৃতি এখন নীরব হয়ে আছে। লোকটা করুণ সুরে একটা পাহাড়ি গান ধরল। চারিদিকে নীরবতায় ওর গানের প্রতিধ্বনি এমনভাবে ফুটিয়ে তুলছিল যেন মনে হচ্ছে ওর সাথে আরো অনেকজন গান করছে। আমি ভাবতেই পারি না লোকটা কিভাবে এত নর্মাল থাকতে পারে। এরকম একটা পরিবেশ, তার উপর আমরা এখানে একটা লাশের খোঁজ পেয়ে এসেছি আর সে গান গাইছে। লোকটা হঠাৎ গান থামিয়ে দাঁড়িয়ে গেল। আমি ওর পিছনেই দাঁড়িয়ে আছি। কিছু একটার পচা গন্ধ নাকে আসছে। মনে হচ্ছে দুর্গন্ধটা কাছে থেকে কোথাও থেকে আসছে। লোকটা ধীরে ধীরে আমার দিকে ঘুরতে লাগলো। ওর অঙ্গভঙ্গি কেমন অস্বাভাবিক লাগছে আমার কাছে। তখন সে পুরোপুরি আমার দিকে ঘুরে দাঁড়ালো। আমার তখন জ্ঞান হারানোর অবস্থা। নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। এরকম একটা দৃশ্য দেখার পর আমার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে জ্ঞান হারিয়ে পড়ে যেত। লোকটার গলা থেকে অজস্র রক্ত বের পড়ছে। মনে হচ্ছে এখনই কেউ ছুরি দিয়ে ওর গলার শিরা কেটে দিয়েছে। ওর পরনে সাদা শার্ট ভিজে রক্তে পুরো লাল হয়ে গিয়েছে। ভয়ের পাশাপাশি অনেকটাই অবাক হচ্ছি আমি। রক্তে লোকটি একাকার হয়ে যাচ্ছে, তবুও ওর মুখে মৃদু হাসি। লোকটা ওর রক্তে ভেজা শার্টের পকেটে বারবার হাত ঢুকিয়ে আমাকে যেন কিছু বোঝাতে চাইছিল। আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে এবার ওর আঙুল দিয়ে ইশারা করে আমাকে ঠিক ডান দিকে যেতে বলল। আমি বুঝতে পারছি না এখন আমার কি করা দরকার। হঠাৎ লোকটার এই অবস্থা কিভাবে হতে পারে সেটা ভেবে পাচ্ছি না। সে আমাকে ডান দিকে যাওয়ার জন্য ইশারা করেই চলেছে। আমি শেষবার ওর দিকে তাকিয়ে ওদিকে যেতে লাগলাম। লোকটার মুখে তখনই সে মৃদু হাসি। আমি যত সেদিকে যেতে লাগলাম ততই দুর্গন্ধ বাড়তে লাগলো। হঠাৎ আমার পা কিছুতে আটকে গেল। নিচে তাকিয়ে যেটা দেখলাম সেটা দেখে আমার হৃদস্পন্দন আগের থেকে দ্বিগুণ হয়ে গেল। একটা লাশ পড়ে আছে আর সেটা থেকেই এতক্ষণে দুর্গন্ধ আসছিল। লাশের মুখ নিচের দিকে করা ছিল। আমি লাশটাকে উপর দিকে করার চেষ্টা করলাম। দেখে বোঝা যাচ্ছে খুনটা কিছুদিন আগে করা হয়েছে। বডিটাতে পছন্দ হয়ে গেছে, তাই সহজে উপর দিকে করা যাচ্ছিল না। কোনোভাবে সেটাকে উপর দিকে করলাম। পকেট থেকে লাইটারটা বের করে জ্বালিয়ে বডিটার মুখের দিকে মারতেই যা দেখলাম তাতে আমি সঙ্গে সঙ্গে লাশ থেকে কয়েক পা পিছনে সরে এলাম। এতটা অবাক আমি আগে কোনোদিন হইনি। ওকে গলা কেটে খুন করা হয়েছে এবং আশ্চর্যের বিষয় হলো এটাই সেই লোক যার সাথে আমি এই গভীর জঙ্গল অব্দি একা একা এসেছি। লোকটা যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে গিয়ে তাকে আর খুঁজে পেলাম না।
সব কিছু মাথায় কেমন জানি গুলিয়ে যাচ্ছে। ঠিক তখন মনে হলো যে সে ওর পকেটে হাত দিয়ে আমাকে কিছু বোঝাতে চাচ্ছিল। আমি আবার লাশটার কাছে গেলাম, ওর পকেটে হাত ঢুকিয়ে কিছু একটা পেলাম, একটা কাগজ। সাদা শার্ট আর সাদা না রইলেও কাগজটা এখনো ধপধপে। কাগজটা খোলার পর বুঝতে পারলাম এটা একটা চিঠি। লাইটারের আলোয় যা লেখা ছিল পড়ে নিলাম। হ্যাঁ, চিঠি ওই লোকটা তার পরিবারের জন্য লিখেছিল। চিঠি থেকে একটি ব্যাংকের নাম আর কয়েকটি লকারের নাম্বার দেয়া ছিল। বুঝতে বাকি রইল না যে লোকটি আমাকে দিয়ে কি করিয়ে নিতে চায়। তো সে রাতের পর আমি ওই লোকটার পরিবারের সাথে যোগাযোগ করে তাদেরকে সকল বিষয় খুলে বলি এবং তাদেরকে সে চিঠিখানা দিয়ে দিই, এবং সেখানে শেষ হয় আমার এক অন্যরকম অভিজ্ঞতা। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ঘটনা জানাতে ভুলো না। আর হ্যাঁ, তুমি যদি এই ঘটনাটি ফেসবুকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিও এবং চলে যাও ইউটিউবে এবং আমাদের ভুতুড়ে কাহিনী ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিও।